প্রথমেই একটা কথা বলতে চাই, আগামী 12 তারিখে যে সংসদ অধিবেশনটা হতে যাচ্ছে, যাওয়ার আগে তারা সংসদ সদস্য হিসেবে ওথ নিছে, শপথ। ইতিমধ্যে মন্ত্রী হিসাবেও শপথ নিয়ে নিছেন। কিন্তু তাদেরকে যখন আমন্ত্রণ জানানো হইল, তখন সেখানে দুটো শর্তের কথা বলা হইল এবং সেটা মেনে তারা ওখানে গেল। এবং যাওয়ার পর একটা শপথ যখন নিলেন না, তখন তো আপনাকে যে আমন্ত্রণ জানালেন তার শপথের যে শর্ত ভঙ্গ করলেন। না, তারা একটা কারণও তো দেখিয়েছেন যে নির্বাচন কমিশনারের দুটি শপথ পড়ানোর এখতিয়ার আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন আছেন। সেটি আপনি যাবেন কেন তাহলে? আপনি তো চিঠিটা হাতে পেয়েছেন। চিঠিটা হাতে পাওয়ার যেটা একটা অশুদ্ধ, অনৈতিক বা নিয়মতান্ত্রিক না, নিয়ম বহির্ভূত। একটার ক্ষেত্রে তো নিয়মতান্ত্রিক। তো আপনি গেলেন কেন? একটার জন্য গেছে। আপনি কি যাওয়ার আগে বলছেন যে আমরা দুটা নিব না? আপনি দুইটা লিখছেন কেন? এগুলো তো আপনি আগে করবেন। আচ্ছা, করেন নাই, ভালো কথা। আপনি যেটা করছেন, শপথ নিছেন কি হিসাবে? সংসদ সদস্য হিসাবে। আপনি কিভাবে সংসদ সদস্য হয়েছেন? কোন আইনের সংসদ সদস্য হয়েছে? কোন সংবিধান মোতাবেক? বিদ্যমান সংবিধান মোতাবেক। কিভাবে? 29 সালে হওয়ার কথা। 29 সালের দরকার নাই তো আমার। এই সংবিধানটা আমার হাতে। এইটা বাংলাদেশের যে কোনো লোক বুঝবে। এটা কঠিন কিছু নাই। এই সংবিধানের 123 অনুচ্ছেদে বলা আছে, সংসদ যদি কোনো কারণে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। তাহলে সংসদ ভাঙলো 8ই অগস্ট, যেদিন ওত নিল ইউনূস সাহেব, সেই দিন থেকে সংসদ নাই। সেই মোতাবেক 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা, এই বই মোতাবেক। আপনি কি সেই মোতাবেক নির্বাচন হয়েছে? হয়নি। হয় নাই। এটার ভিতরে আছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা আছে? না, বলা নাই। যে নির্বাচন দিল যে সরকার, সে কি সংবিধানের সরকার? তাহলে এই সংবিধানের সরকার না, এই সংবিধানের বিধান মানলেন না, আপনি সংসদ হইয়া বলতেছেন এই সংবিধান মোতাবেক হইছেন, মানে কি? কিভাবে? এই সংবিধানে বলা আছে 90 দিনের মধ্যে নির্বাচন দিলে 7ই নভেম্বর নির্বাচন 2024-এ হওয়ার কথা। সংবিধানে যেভাবে জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার যে বিধানটি আছে, সেই বিধানে তারা নির্বাচিত হয়েছেন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন দিচ্ছে নির্বাচন কমিশন। কোন সংবিধানের আলোকে? এবারে নির্বাচন কমিশনও তো বলেন নাই যে এই সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক নির্বাচনী তফসিল ঘোষণা করছি। যদি দেখাইতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম। ওনারা শুধু নির্বাচনী তফসিল দিচ্ছেন। ওনাকে তো বলতে হবে যে এই সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি। আপনি করেন নাই সেটা, বা যে ধারায় আছে আপনি করেন নাই। এটা তো বিশেষ ব্যবস্থা ছিল, বিশেষ প্রয়োজনে। বিশেষ প্রয়োজনে বিশেষ সংবিধানে হয়েছে। বিশেষ প্রয়োজনে তো এই সংবিধান না। আবার এটাকে বলা হয় 72 সালের সংবিধান। 2016 সালে এটা সর্বশেষ সংশোধিত হয়েছে। 100বার সংশোধন হইল। 2016 সালের সংশোধন হওয়ার পর তখনও এটা 72 সালের সংবিধান। ভালো কথা। তাহলে 24-এ যদি এটা সংস্কার হয়, তখনও তো এটা 72 সালের সংবিধানই হবে না। 2016-তে যখন সংশোধন হয়েছে, সেটা 72 সালের সংবিধানে ফিরে যাওয়া, কারণ ত্রয়োদশ সংশোধন অন্যান্য সংশোধনের যে পরিবর্তনগুলো এনেছিল সেটি 17 বার সংশোধন হয়েছে তো। হ্যাঁ, হ্যাঁ। 72 সালে যে সংবিধান আছে তার 80 ভাগ নাই সংশোধন হইতে হইতে। কিন্তু আমি প্রশ্ন হচ্ছে, যখনই আপনি সংবিধান সংশোধন করেন, এটা 72 সালের সংবিধান। এক্স্যাক্টলি। তাহলে 24 সালে যদি আমি সংশোধন করি, ওটা 72 সালের সংবিধানই হবে। সংশোধিত সবসময় তো সংশোধিত। হ্যাঁ। এবং যখনই সংশোধিত হবে, তখন সংশোধিত হওয়ার পর যেটা থাকে সেটা চলে, সেটা অফ, বাতিল। কিন্তু সংশোধন তো এখনো হয়নি। সংশোধন হয়নি তো, সংশোধন হওয়ার জন্য তো গণভোট হইলো। এক্স্যাক্টলি। গণভোটটা লাগলো কেন সেটা বলি। গণভোটটা লাগলো এই কারণে, যেহেতু সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। এই সংবিধান মোতাবেক যেহেতু নির্বাচন হয় নাই, আপনি তাইলে সংশোধন করবেন কিভাবে? এখন আসেন, 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করেন নাই। নির্বাচন করলেন কবে? 2026-এর ফেব্রুয়ারিতে। এই সংবিধানে কি বলা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর যদি 90 দিনের মধ্যে নির্বাচন না হয়, তারপরে আপনি যখন মন চায় তখন করবেন, লেখা আছে? এর আগেও কিন্তু 111 এরকম একটি ঘটনা ঘটেছে। 111 ছিল তত্ত্বাবধায়ক সরকার। তখন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার মেয়াদ বাড়ছে সেটা ভিন্ন কথা। তত্ত্বাবধায়ক সরকার শব্দটা ছিল। মেয়াদ বাড়াটাও তো সংবিধানের বাইরে না, তখন জরুরি অবস্থা ছিল। জরুরি অবস্থা তো ঘোষণা করা হয়নি। জরুরি অবস্থা ছিল, ঠিক আছে। আমি বলছি যে একটা সিভিল গভর্নমেন্টের ব্যাকড বাই আর্মি ছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ছিল। এখন তত্ত্বাবধায়ক সরকার, সেই যেমন ইলেক্টেড গভর্নমেন্ট শেখ হাসিনা থেকে 15 বছর চালাইলো, টানা চালাইছে না? উনি তো নির্বাচিত সরকারই চালাইছেন। তো একইভাবে তত্ত্বাবধায়ক সরকার যে 2 বছর ছিল, জনগণ মেনে নিছে, কিন্তু শব্দটা ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং সেটা সংবিধানে ছিল। ওই সরকারটার নাম সংবিধানে ছিল, এইটার নাম কোথায়? এটা এই জন্যই তো অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান কি এইটা? আপিল বিভাগের রায় নিয়ে 106 অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান কি এইটা?
না, এই সংবিধান অনুযায়ী তো অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান এইটা রাষ্ট্রপতির নাকি কিন্তু- নির্বাচিত সরকারের সংবিধান এইটা? নির্বাচিত সরকারের সংবিধান। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান এটা নয়। না, তারা তো এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। এই সংবিধান মোতাবেক নেই নাই বলছি চাইছে আপনাকে, শুধু। বলছি আপিল বিভাগের পরামর্শ বলছি নিয়ে, হ্যাঁ। সরকারকে বসাইছে 106 মোতাবেক বসাই দিচ্ছেন যে আপনি বসেন। কি বসবেন? অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। বসলো সরকার, বসার পর উনি যেটা করবেন সেটা ওনার সংবিধান। কিন্তু সেই সংবিধান আবার পরবর্তী সংসদে রেটিফাই হতে হবে। এটা হতে হবে। এখন আসেন, উনি যখন ওত নিচ্ছেন কি বলছেন? উনি কি বলছেন আমি 72 সালের সংবিধানে সংবিধান রক্ষায় আমি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছি, নাকি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিচ্ছি? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমি তো হিসেবে প্রধানমন্ত্রী শপথ হিসেবে নিচ্ছি। নেই নাই। কিন্তু সেই শপথে কিন্তু এই সংবিধান রক্ষার কথা বলা। সেই শপথে বলছে আমি সংবিধান রক্ষা করব। হ্যাঁ। কোন সংবিধান? অন্তর্বর্তীকালীন দেশের সরকারের সংবিধান তো সংবিধান। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সংবিধান আছে? ইয়েস, এটা আমার মাথায়, এটা ইউনূস সাহেবের মাথায়। এই জন্য উনি যা বলছে তাই মানতে হয়েছে। 2026 উনি মানতে হয়েছে। পারছে কোন রাজনীতিবিদ চ্যালেঞ্জ করতে আপনি 3 মাসের মধ্যে নির্বাচন যান গিয়ে? কি তো বলেন নাই কেন? আপনি হাসতে হাসতে সংবিধান মানবেন না, আবার আপনি বিনা কারণে বলবেন আপনি সংবিধান মোতাবেক নির্বাচন হয়েছে। এটা কি তামাশা? এটা তো রাষ্ট্র। কোন রাজনীতিবিদ কার সিনায় বল ছিল বলার যে আপনি গেট লস্ট, আপনি 3 মাসের মধ্যে নির্বাচন না দিয়ে আপনি থাকতে পারবেন না? বলতে পারছে কেউ? 8 মাস ঘুরছেন কেন তার পিছে? তার কোনো রাজনৈতিক শক্তি নাই, কিচ্ছু নাই, প্রশাসন তার কোঅপারেট করে নাই, আপনার রাজনীতিবিদরা কোঅপারেট করেন নাই, 200 রকমের আন্দোলন করছেন, এখন আপনার নির্বাচিত হয়ে আসছেন, এখন কোনো আন্দোলন নাই এই দেশে। ওই আন্দোলনগুলো কারা করছিল? আপনারাই করাইছেন। তা নাহলে এখন আন্দোলন রাজনৈতিক দলগুলো তো তারা নাহলে কি করেছে? এখন আন্দোলন নাই কেন? ইউনূস সাহেব আসলো, তার কাছে এত দাবি দেওয়া নিয়ে আসলো, শত শত আন্দোলন, ডাক্তাররা আসে, শিক্ষকরা আসে না সবাই? আসছে। তা এখন আসেন না কেন? 17 বছর তারা আসলে দাবি নিয়ে কথা বলতে পারেননি। এখন পারেন না, এখন তো নির্বাচিত সরকার, এখনো বলেন না কেন? অন্তর্বর্তীকালীন সরকার তো অনেক দাবি মেনে নিয়েছেন। তো অন্তর্বর্তীকালীন সরকার এত দাবি করলেন, নির্বাচিত সরকারের কাছে করতেছেন না কেন? কেন? কারণটা কি? ডিস্টারবেন্স। অন্তর্বর্তী সরকারকে আপনি ডিস্টার্ব করেছেন, এবং কোন সাধারণ লোক, দলীয় লোক ছাড়া কেউ আন্দোলনে যায় না। আপনি দেখেন না, শিক্ষক ডাক্তার ওনারা কি আসলে দলীয় লোক? কোনো না কোনো দলীয় ব্যানারে আরো ডাক্তার আছে, নিরীহ ডাক্তার যায় না, চাঁদাবাজি করে, যেই করুক, ছাত্ররা গেছে, যারাই করুক, ছাত্ররা তারা গেছে, একটা ছাত্র ইনকিলাব মঞ্চ গেছে। একটা ছাত্র, ওই ইনকিলাব মঞ্চ গেছে, তার মানে কি? একটা গ্রুপ, একটা দল, একটা ইন্ডিভিজুয়াল ঘরে বসে সে যায় না, কখনো একটা ইন্ডিভিজুয়াল যায় না। সেটা তো হয় না। সেটাই তো বলছি। তাহলে কোনো না কোনো দল, তাহলে এই দলগুলা পাঠাইছে। এইবার আসেন, তাহলে আপনি এই সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, এই সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, তাহলে আপনি সংবিধানের 72 অনুচ্ছেদ মোতাবেক 30 দিনের মধ্যে যে ডাকলেন, সেটাও এই সংবিধানে লেখা আছে। এই সংবিধানে লেখা আছে তো। সংবিধান অনুযায়ী এই সংবিধান মোতাবেক যে আপনি ডাকবেন, নির্বাচন যদি এই সংবিধান মোতাবেক না হয়, আপনি ডাকার কি? ও, আপনি নির্বাচন করবেন আপনার মন মতো, দিন তারিখক্ষণ আপনারা বানাই নিবেন, আবার আইসা ঢুকবেন সংবিধানে। দেখান না এই সংবিধানে কোথায় আছে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে পারে? কোথায় আছে দেখান আমারে। আমার এত তো আইনস্টাইন হইতে হবে না। সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে পড়বে। এরপর যদি কোনো বিশেষ কারণে না হয়, সেই কারণ তো ঘটে নাই, যে প্রাকৃতিক দুর্যোগ বা কিছু, তাহলে আরো 90 দিন পাইতেন, সেগুলা ঘটে নাই। রাজনৈতিক দলের কোনো শক্তি তো আমি নাই দেখি। ইউনূস সাহেবের সামনে সব ছিল জিরো, তারা তো আদায় করতে পারেন নাই। আপনি এখন না, সেটা তখন তো একটা সংকটকালীন সময় ছিল। আপনি পারবেন না, কথাটা আপনি বুঝুন। আপনি সংবিধান, যেই সংবিধানের ভায়োলেট করে, সেই সংবিধান কালকে সকালে 12 তারিখ দিয়ে আপনি ঢুকবেন পার্লামেন্টে, আপনি কিভাবে ঢুকবেন? এই ঢোকার ভায়োলেট হয়েছে বলে কি সবসময় এটাকে ভায়োলেট করে যেতে হবে? এবং এইটা ঢোকার জন্য ভায়োলেট না তো, আপনি অনিয়ম, বেআইনি ভাবে পার্লামেন্টে ঢুকবেন কালকে, এই সংবিধান মোতাবেক না। সেজন্য আপনি দুইটা ওত নিয়ে আপনি যদি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করে, আপনি যেহেতু জনগণের ম্যান্ডেট দিছে, এইটা কাজ করে আপনি ওপেন করে আপনি পার্লামেন্টে ঢুকবেন, এইটাকে মোতাবেক সংশোধন করে। কেন? এবং এটার জন্যে, এই যে গণভোটের জন্যে, আজকে গণভোট জয়যুক্ত করছেন বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বিএনপির চেয়ারম্যান। উনি বলছেন ধানের শীষে যেভাবে ভোট দিবেন, ঠিক একইভাবে গণভোটে হাতে ভোট দিবেন। তার উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে এই দেশের লোক ভোট দিয়েছে এবং হাকে জয়যুক্ত করছে। এবং সেই ভোট অনুযায়ী যদি সংস্কার না যান, জাতির কাছে আপনারা বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণিত হবেন। যাবেন না কেন? এই প্রশ্নটা কেন আসছে? কারণ আপনি এখনই বললেন, আপনি এখনই বললেন না, তারা একটা ব্যাখ্যাও দিয়েছেন যে আসলে নির্বাচন কমিশন এই দুইটা শপথ পড়াতে পারে কিনা, সেটি আইনি জটিলতা আছে। কোথায় জটিলতা? আমি তো সংবিধান মোতাবেক নাই। এখন সামনের সময়ে আপনি যেটা বললেন, বিএনপি চেয়ারপারসন সরাসরি বলেছেন, হাবটে ধানের শীষে যেমন ভোট দিবেন, হাবটে ভোট দিবেন। তাহলে কাল
12 তারিখে যে সংসদটি বসবে সেই সংসদে আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার সুযোগ কি নেই? ডেফিনেটলি আছে। সেই জন্য সেজন্যই তো হাতে ভোট দিতে বলছে, এবং সেই মোতাবেক কাজ শুরু হবে 12 তারিখ, সেইভাবেই যাত্রা শুরু করতে হবে। যদি সেটা আপনি না করেন, আমি বলছি এই সংবিধানকে ভায়োলেট করে বেআইনিভাবে, অনৈতিকভাবে, অন্যায়ভাবে আপনারা করতে পারবেন, করবেন। যে যদি 12 তারিখ সংসদ যেটি বসবেন সেখানে যদি সংবিধান সংস্কার পরিষদ করবার সুযোগ থাকে, এবং নিশ্চয়ই আছে, যদি থাকে তাহলে শঙ্কাটা কেন? কারণ বিএনপির পক্ষ থেকে তো বলা হয়েছে যে আসলে নির্বাচন কমিশনের পক্ষে আসলে এই দুটি ওত পড়ানোর এখতিয়ার আছে কিনা সেটি আইনি জটিলতা থাকতে পারে, সেটি দেখিয়ে তারা, তাহলে আমরা হতাশ হচ্ছি কেন? যেন এখনই আপনি যেটা বললেন যে আসল চেহারা সেদিনই কেন দেখে ফেললেন? ধন্যবাদ। আসলে বাস্তবতা হচ্ছে যে আমাদের আশঙ্কাটা এজন্য হয় যে নির্বাচন কমিশন একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করলেন। শপথের দিন তারা চিঠি দিয়ে 2টা শপথের জন্য ডাকলেন। তারা তো অবশ্যই, যদি সংসদ সদস্য হিসাবে তারা ওত নিতে নেওয়ার মতো এখতিয়ার থাকে, তাহলে গণভোটের একই জায়গা থেকে একই প্রতিষ্ঠান, এবং আমাদের স্পিকার ছিল না, বিভিন্ন আমাদের যে জটিলতাগুলো এড়িয়ে তো প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ পড়িয়েছেন। এখন তিনি জাতীয় সংসদ সদস্য হিসাবে ওত নেওয়াতে পারবেন, আর সংবিধানে নাই এই জায়গাটা নিয়ে আসছে। একটু আগে আমাদের রাজা কিভাবে খুব সুন্দরভাবে বললো যে এই যে সংবিধান, এই সংবিধানের আলোকে নির্বাচন হয় নাই, এই সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার হয় নাই, এবং যদি এই সংবিধান খোঁজা শুরু হয় তাহলে তো এই নির্বাচনই তো অবৈধ হিসাবে গণ্য হবে। কারণ তো সংবিধানে তো এই নির্বাচন নাই। 29 সালে না নির্বাচন হওয়ার কথা, এই যে বিশেষ যেভাবে হলো, এটা তো একটা বিশেষায়িত নির্বাচন হয়েছে। আজকে এই সংবিধানের দোহাই দেওয়া শুরু করলে এই দেশ সাংবিধানিক কিন্তু না, একটা না, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি রাজাকি ভাইকেও বারবার বলছিলাম যে একটা না একটা সময় সংবিধানে তো ফিরতে হবে। একটা বিশেষ সময়ে বিশেষ পরিস্থিতিতে আমরা ছিলাম, কিন্তু সংবিধানে তো একটা সময় ফিরতে হবে। আপনাকে সংবিধানে ফেরার যে ওয়ে, এইটাই তো হচ্ছে গণভোট, এইটাই তো হচ্ছে গণভোটের রায়, এটাই তো হচ্ছে গণভোট, হচ্ছে যে গণভোটের যে ম্যান্ডেট আপনি পেয়েছেন, এই গণভোটের ম্যান্ডেটে আপনি এখন সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হবেন। আপনারা সেখানে নির্ধারিত যে 180 দিনের মধ্যে আপনি এই সংস্কারগুলো করবেন। এরপরে আপনি নিয়মিত সংসদ সদস্য, সংসদ পার্লামেন্ট আপনি চালাবেন, দেশ ওভাবে চলবে। আপনি আসেন, এখন আমি যদি বলি যে বিএনপি প্রস্তাব করেছে যে বিরোধী শক্তিকে, বিশেষ করে 11 দলীয় ঐক্যকে, যে তারা ডেপুটি স্পিকার, এটা কিভাবে দিবে? না, সেটা তো জুলাই সনদ, যেটা জুলাই সনদে আছে। আপনি এভাবে তো জুলাই সনদ আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনি তো গণভোটের রায়কে আপনি উপেক্ষা করবেন। গণভোটের রায়ই তো আছে যে বিরোধী দল থেকে গণভোটের রায়টাকে আপনাকে প্রথম করতে হবে, আইনি বৈধতা দিতে হবে। আমাদের এখানে বক্তব্য তো হচ্ছে বৈধতা দেওয়া। আপনি জুলাইয়ের যে গণ আন্দোলন যেটা হলো, যেটাকে বিপ্লব বলি, এটাকে গণ অভ্যুত্থান বলি, এই যে গণ অভ্যুত্থান, এটা যদি জুলাই সনদ যদি এটা আইনি ভিত্তি রচিত না হয়, আইনি ভিত্তি যদি না থাকে, তাহলে তো এটা তো একটা অরাজকতা, এটা তো একটা সন্ত্রাস, এটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে যে একটা নৈরাজ্য হিসাবে প্রমাণিত। আইনি ভিত্তি দেওয়ার জন্য তো সংসদ বসতে হবে। আমরা এর জন্য সংসদ বসতে হবে না, তার আগে যদি এই জন্য গণপরিষদের বৈঠক হতে হবে। গণপরিষদের শপথ নিয়ে তারা গণপরিষদের মেম্বার হবেন, যারে বলে সংবিধান সংস্কার পরিষদ। এই সংবিধান সংস্কার পরিষদেই এই যে সংস্কার হওয়ার জন্য, এটা তো মনে করেন আমরা যে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আমাদের ঐক্যমত্যের ভিত্তিতেই তো এটা আমরা ঐক্যমত্য হয়েছি। তারপর আমরা কেন এটা জনগণের কাছে পাঠালাম? আমি তখন বিএনপির সাথে একত্রে কাজ করেছি। তখনই আমাদের যারা এই আজকে 8 দলীয় জোটের ব্যানারে তাদের একটা দাবি ছিল যে আগে হতে হবে গিয়া এই গণপরিষদ নির্বাচন হতে হবে আগে। গণপরিষদের দাবি তারা তুলেছিলেন। আজকে তার যৌক্তিকতা প্রমাণিত হলো যে বিএনপি কেন সেদিন এই গণপরিষদের নির্বাচন চায় নাই। তাদের মাথার ভিতরে চায় না এই কারণে যে তারা এটাকে ভায়োলেট করবে, তারা এটাকে মানবে না, তারা এভাবে সংস্কার করবে না। ভায়োলেট কি করেছে এখনো পর্যন্ত? শপথ নেয়নি। এখন তাদেরকে বলতে হবে, বা তাদের করণীয় হচ্ছে 12 তারিখে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া। প্রথমত আপনাকে তো রাস্তায়, আপনি বাসার ভিতরে ঢুকবেন বা অফিসে ঢোকার জন্য প্রথম আপনাকে গেট দিয়ে ঢুকতে হবে। গেট দিয়ে ঢোকার পরে তো আপনি ভিতরের কোন রুমে যাবেন, কোন রুমে বসবেন, আপনি সোফায় বসবেন না চেয়ারে বসবেন, এটা তো আপনার পরের ব্যাপার। কিন্তু প্রথম তো আপনাকে শপথ নিতে হবে। আপনি এর ভিতরে তো অনেক ধরনের আমরা দেখলাম, কেউ এখানে সংবিধানের ব্যাখ্যা দেওয়া শুরু করলেন, যেই সংবিধানের আলোকে আজকে নির্বাচন হয় নাই, যেই সংবিধানের আলোকে সংসদ হবে না, যেই সংবিধানের আলোকে রাষ্ট্র মেরামত হয় নাই। আজকে আমাদের সর্বপ্রথম আমাদের যে এখানে আমরা মনে করি যে এখানে যদি আমরা সমস্ত সংকট শেষ হয়ে যাবে, বেগম খালেদা জি আমাদের নেত্রী, দেশ নেত্রী, তিনি বলেছিলেন যে আমি ক্ষমতায় গেলে আমরা এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। কারণ ছিল এই সংবিধানের ফ্যাসিজম সৃষ্টি হওয়ার অনেক অনুপান রয়েছে।
এবং যার কারণে আমরা দেখেছেন যে আমরা বিএনপি সহ আমরা সমস্ত দলগুলো ঐক্যমত্য হয়েছে বিভিন্ন জায়গাতে। আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমরা দেখলাম তো যেই 5 তারিখের পরে যারা যারা নিয়োগ পেয়েছিল, যেই মানুষগুলো প্রশ্নের ঊর্ধ্বে ছিল, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর হিসেবে যিনি ছিলেন তাকে যেভাবে বের করে দেওয়া হয়েছে, তাকে নিয়ে সমালোচনাও কিন্তু আছে। সিএসআর বাংলাদেশ ব্যাংকের সিএসআর ফান্ডের অর্থ নেয়ার একমাত্র ব্যক্তি হচ্ছেন এই, কিন্তু সে তো ঋণখেলাপি ছিল না, সেটি ছিল না। তিনি তো একটা দলের নির্বাচন পরিচালনা কমিটির মেম্বার তো ছিল না। হ্যাঁ, আসতে কামরুজ্জামান রতন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত আছেন, বিএনপি সংসদ সদস্য কামরুজ্জামান রতন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা আলোচনা করছিলাম একেবারে যে প্রশ্নটা আবু হানিফ রাজ্জাকি ভাই করেছেন, সেই প্রশ্নটাই সরাসরি আপনাকে থ্রো করতে চাই। আপনি আসার আগে সেই প্রশ্নটা, যে একই সাথে একই চিঠিতে দুটি শপথের জন্য আমন্ত্রিত হয়ে বিএনপি কেন একটি শপথ নিল, এবং সেই শুরুতেই এই ভঙ্গ করে, আইন নিয়ম ভঙ্গ করে আগামী 12 তারিখে যে সংসদটি বসতে যাচ্ছে, সেই সংসদটি আসলে কতটা জনগণের প্রত্যাশা পূরণ করবে বা জুলাই সনদ বাস্তবায়নে কতটা আন্তরিক হবে? রাজ্জাকি ভাই কিভাবে কি ব্যাখ্যা দিয়েছেন, ওনার মতো বোদ্ধা মানুষের ব্যাখ্যাটা শুনলে আমার একটু প্রশ্নের উত্তরটা দিতে সহজ হতো। আর আমার দীর্ঘদিনের আমাদেরই সাথী ইরান ভাই, উনি অনেক মানে সংগ্রামের মধ্যে দিয়ে আমার কি জীবন একটা শঙ্কার মধ্যেই ছিলেন। তারপর উনি আমাদের মানে কাতারি আছেন, আমি মনে করি যে উনি সংগ্রামী কাফেলায় এখনো আছেন। উনি অধিকার আদায়ের প্রশ্নে উনি অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন। এখন দেখেন, আমরা কখনই কিন্তু ওয়াদা বরখলাপ করব না। এটা কিন্তু আজকে দেখেন সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছে, যে আমরা জুলাই সনদের যেগুলা নোট অফ ডিসেন্টের বাইরে যতগুলো আছে আমরা সেগুলো অক্ষর অক্ষরে পালন করব। তো এখন রাজনীতিতে কৌশল থাকবে। আমাদের দলের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজির মধ্যে আমরা কিভাবে, প্রথমে আপনি যেটা বলেছেন যে আমরা একই শপথ নিয়েছি, একই দিনে দুইটা আমাদের শপথ নেওয়ার কথা ছিল না, এরকম কোনো কথা আমাদের কোনো বললেন যে চিঠিতে নাকি এরকম ছিল, যে দুটি চিঠিতে উল্লেখ ছিল। নির্বাচন আমাদের বাংলাদেশে যদি আমি সবই ধরেন, আপনি যদি বলেন এই বাংলাদেশে এই পর্যন্ত যা হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে, আপনি সবই যদি বলেন, সবই গণ অভ্যুত্থান যেটা হয়েছে তৎপরবর্তীতে যা হয়েছে, ওইটা কোনোটাই সংবিধানের মধ্যে নেই। আবার যেটা হয়েছে কোনোটা সংবিধানের মানে সবার সম্মিলিত একটা মতামতের ভিত্তিতে কিন্তু হয়েছে। যদি এটা অবৈধ হয়ে থাকে, এটার ভাগিদার সবাই। আবার এখন আমরা যতটুকু আমরা এগিয়ে নিয়ে যাব এবং যতটুকু সাংবিধানিকভাবে একটা রাষ্ট্রের অবকাঠামোকে, রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য যাই করব, কেউ কিন্তু এর দায় এড়াতে পারবো না। এখন আমি যা আজকে বলছি, বা ওনারা এই ফ্লোর থেকে আজকে তো ইরান ভাই তো আমাদের সাথে থেকেই তো আমাদের কণ্ঠের আওয়াজ মিলে কিন্তু একই কণ্ঠে মিলিতভাবে কিন্তু কথাটা বলা উচিত ছিল। আজকে হয়তো প্ল্যাটফর্মটা ভিন্ন, কিন্তু অধিকার আদায়ের প্রশ্নে আমি কখনই বলবো না ইরানি ভাই, রাজ্জাকি ভাইরা কাউকে ছেড়ে কথা বলবে, বা ওনাদের ক্ষুরদার লেখনীতে বা ওনাদের কথার মারপিছে বা ওনারা যেটা বলবে জাতির উদ্দেশ্যে বলবে। কিন্তু সেইখান থেকে জাতীয়তাবাদী দল আজকে সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে শপথ নিয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় তারা ক্ষমতায় দায়িত্ব নিয়েছে। কিন্তু তার মানে এই না যে রাজনীতিতে অনেক সময় অনেক কথা বলে, আবার কথা বলার ফাঁকেও কিন্তু কথা থেকে যায়। আপনারা দেখেন যে সংসদটা বসবে এবং এই সংসদ বসার পরে আপনারা যে দাবিগুলো উত্তর সংসদে আলোচনা হবে, আলোচনার পরে যেগুলো নোট অফ ডিসেন্টের বাইরে 30টার ব্যাপারে কিন্তু ঐক্যমত হয়েছে। আমি যতটুকু, আগামীকাল আমাদের পার্লামেন্ট কমিটির মেম্বার আমাদের মিটিং হবে, সুতরাং এইটা নিয়ে কিন্তু পার্লামেন্ট মিটিংও কিন্তু অনেকগুলো আলোচনা হবে। ওই আলোচনায় এখনো আমরা অংশগ্রহণ করিনি এবং আমাদের মতামতটাও কিন্তু আমাদের হাউজে এখন আলোচনা হয়নি। সুতরাং ইরান ভাই বা রাজ্জাকি ভাই এখন যদি সন্দেহ পোষণ করতে, ওনাদের অধিকার আছে, সেটা মানে সন্দেহ পোষণ করে বা একটা মানে অস্থিরতা বলবো না, ওনারা যেটা বলছে আমি কনফিডেন্টলি, আমি একজন পার্লামেন্টের মেম্বার হিসাবে, আমরা তো কালকে যাব, নিশ্চয়ই আমাদের মতামতের ভিত্তিতেও তো এখানে একটা সম্মিলিত একটা মতামত আসবে। কিন্তু যেটা গণদাবি, জুলাই সনদের বিপক্ষে বিএনপির অবস্থান, এইভাবে বিএনপিকে ট্যাগিং করার সময় কিন্তু এখনো আসেনি। আপনারা লেটস সি, আপনারা দেখেন, আমার মনে হয় যেহেতু সংগ্রামটা আমরা সবাই একসাথে করেছি, ওনাদের কণ্ঠে যেভাবে আওয়াজ উঠেছে, এই আওয়াজটা কিন্তু আমরা যারা রাজপথে আন্দোলনে ছিলাম, রাজ্জাকি ভাই যখন কথা বলতেন তখন মনে হয় যে রাজপথের একটা বজ্রকণ্ঠের আওয়াজের চেয়ে ওনার কথাগুলো মানুষকে ইন্সপায়ার্ড করছে। সুতরাং রাজ্জাকি ভাইয়ের কণ্ঠ থেমে থাকবে না। ইরানি ভাইয়ের ওরকম যদি অনিয়ম ব্যত্যয় হয়, নিশ্চয়ই আমরা ওরকম কিছু করবো না যেটার জন্য কোনো সুযোগ থাকবে রাজপথে এই নিয়ে আন্দোলন করা। কিন্তু এই যে রাজ্জাকি ভাই এর সাথে সবচেয়ে বড় প্রশ্ন যেটি করেছেন, যে সবকিছু আইনের ভেতরে থেকে করবার বিএনপির যে একটা প্রবণতা, এখন সংবিধানের ভেতরে থেকে করবার যে একটা প্রবণতা, তাহলে 5 আগস্ট কিভাবে হলো, 8 আগস্টে কিভাবে সরকার দায়িত্ব নিল, 3 মাসের মধ্যে কেন নির্বাচন হলো না, সবগুলোই তো আসলে বিশেষ বিবেচনায় হয়েছে, বিশেষ ব্যবস্থায় হয়েছে। তাহলে এখন কেন বিএনপি সংবিধান, আইন এগুলোকে এত সামনে নিয়ে আসছে? আমি আলোচনার প্রথমে বলেছি যে আপনি ধরলে সবটাই সংবিধানের বাইরে, আবার সবটাই সংবিধানের মধ্যে, কিন্তু সবাই কিন্তু জাজ করে নিয়েছি। এবং এইটার দায় থেকে, এবং এইটার যদি ভবিষ্যতে জুলাই অভ্যুত্থানের কারণে যদি কারো আবার একিউজড হয়, সেটা তো ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে সবাই তো কম বেশি হবো। সুতরাং আমরা মনে হয় না ওই পথে আমাদেরকে আর বেশি দূর এগোতে হবে, বা এই ব্যাপারে আরো কথা বলে অন্ততপক্ষে এইখানে আমরা ঝড় তুলবো,
সেটা বোধ আর সুযোগটা অসংখ্য ধন্যবাদ রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। একেবারে সরাসরি আমি কোট করতে চাই, নোট অফ ডিসেন্টের আলোকে, বিএনপির ইশতেহারেও বলা আছে নোট অফ ডিসেন্টের আলোকে আমি বুঝছি আপনি কি জুলাই প্রশ্ন সনদ করছেন। বাস্তবায়ন করবে, তাহলে বিষয়টা সংখ্যাটা হচ্ছে যে রতন ভাই হলো একজন রাজনীতিবিদ, পোর খাওয়া রাজনীতিবিদ, বিচক্ষণ রাজনীতি, শিয়ান জিনিস। তা তো আমি বটেই। ছাত্র রাজনীতি সবটাই থেকে- পজিটিভ অর্থে বলছি, আমি কোনো টিজিং বা তিরস্কার অর্থে না। ছাত্র রাজনীতি এই যে থেকে বললাম উঠে আসা, শিয়ান, 90 এর এটাও কিন্তু আন্দোলন থেকে পজিটিভ শুরু করে। অর্থে। মানে ওনার কথার ভিতরে কিন্তু একটা জিনিস বেরোয় আসছে যে ইনফ্যাক্ট আমরা সংবিধানে নাই, ভালো কথা নাই, সংবিধানের বাইরেই আছি, কিন্তু আমরা যেহেতু একটা নির্বাচন করে ফেলছি, আমরা একটা জায়গায় যাই, আমরা ভুল শুদ্ধ দেখব, এটাই হলো ওনার বক্তব্য। সেটা তো আমি একমত, কিন্তু আপনি বারবার সংবিধানের কথা কেন বলছেন? সংবিধান মোতাবেক আমরা আছি, সংবিধানে এইটা নাই, নাই বলেই তো এত কিছু। আমি বহুবার টকশোতে বলেছি, যেদিন শেখ হাসিনা চলে গেছে, এই সংবিধানের কোথাও বলা নাই পালায় গেলে কি হবে, এই দিন থেকে ফুল স্টপ, এই সংবিধানটা থেমে গেছে, জাস্ট থেমে গেছে। আমাদের এই সংবিধান, আমাদের এখন- প্রযোজনা থেকে একটা প্রশ্ন এসেছে যে সংবিধান বড় নাকি জনগণ বড়? সেটাই বলছি, সেটা যদি আপনি আসেন, সেজন্যই জনগণ। সংবিধান সংশোধনকরণে পার্লামেন্টে 300 জন এমপি গিয়ে, সেই 300 জন এমপি 2/3 মেজরিটি না পাইলে এই সংবিধান 17 বার অ্যামেন্ডমেন্ট করা খুব কঠিন হইতো, অনেক কাঠখড় পোড়াইতে হইতো। যেহেতু 2/3 মেজরিটি নিয়ে করছে, সবসময় সংবিধান একতরফা সংশোধন হয়েছে। আর একতরফা সংশোধন মানেই এটা কোনোদিন সংশোধন হয় না, এটা সব আমার পক্ষের। আজকে যদি এমন হইতো যে সংশোধন করতে গিয়ে 2/3 মেজরিটি জোগাড় করতে অন্য দলের টাকা লাগতো, টের পাইতো যে সংবিধান সংশোধন কাকে বলে, কত প্রকার ও কি কি।